বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাথে আছি আমি জ্যোৎস্না বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। অনেক দিন যাবত তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না আমাদের। কিছুদিন পরীক্ষার জন্য অনলাইন ক্লাসগুলি ঠিকমতো হচ্ছে না। আবারও তোমাদের সাথে ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে। আশা করছি তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসটি দেখবে ও শুনবে, আর কোনো প্রবলেম মনে হলে কমেন্ট করবে। তাহলে চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের আরোহ অনুমানের ভিত্তি সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলিতে আরোহ অনুমান কি, আরোহ অনুমানের ভিত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের উপর আমি তোমাদের সামারি ক্লাস নেব, যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল মাঝে মধ্যে ক্লাসগুলি যারা দেখোনি, তাদের জন্যই মূলত আজকের ক্লাসটি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আরোহ অনুমানের ভিত্তি নিয়ে। আরোহ অনুমান কি ছিল? যে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণের পর যখন আমরা একটি সার্বিক সিদ্ধান্তে আসি বা সার্বিক সিদ্ধান্তে উপনীত হই, তখন জানার এই প্রক্রিয়াকে আমরা বলেছিলাম আরোহ অনুমান, তাই না? তাহলে উদাহরণে আমরা কি বলতে পারি? যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই ছিল আমাদের আরোহ অনুমান। আর আরোহ অনুমানের যদি ভিত্তি আমরা বলি, ভিত্তি বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর ফাউন্ডেশন, তাই না? একটা যে কোনো স্থাপত্য বা একটা বিল্ডিং করতে গেলে আমাদেরকে কি করতে হয়? প্রথমে তার ভিত্তি দিতে হয়, হ্যাঁ, ফাউন্ডেশনটা ঠিক করতে হয়। ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি? যে যার উপর দাঁড়িয়ে কোনো কিছু থাকে। তাহলে আরোহ অনুমান যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাকে আমরা কি বলবো? আরোহ অনুমানের ভিত্তি বলবো। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আরোহ অনুমানের ভিত্তি হচ্ছে দুই ধরনের। এক নম্বর হচ্ছে আকারগত ভিত্তি, আর দুই নম্বর হচ্ছে বস্তুগত ভিত্তি। দেখতে পাচ্ছ সবাই? আমি কি বললাম? আরোহ অনুমানের ভিত্তি মূলত দুই ধরনের। এক নম্বর হচ্ছে আকারগত ভিত্তি, আর দুই নম্বর হচ্ছে বস্তুগত ভিত্তি। আমরা যদি আকারগত ভিত্তি নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা কি বলবো? আকার অর্থাৎ হচ্ছে ফর্ম। ফর্মটা কেমন হবে? যখন আমরা আরোহ অনুমানে মৌলিক কিছু নিয়ম আছে, আমাদের কিছু মৌলিক নিয়মের উপর ভিত্তি করে আরোহ অনুমানের কি করা হয়? সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। অর্থাৎ কিছু নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পালন করে একটি অনুমানের সিদ্ধান্ত স্থাপন করি, তাহলে তাকে আমরা বলবো আকারগত ভিত্তি। অর্থাৎ তার ফর্মটা ঠিক থাকতে হবে, অর্থাৎ নিয়মগুলি ঠিক থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো আকারগত ভিত্তি। এই আকারগত ভিত্তিতে তাহলে দুইটি আমরা কি পাচ্ছি? মৌলিক নিয়ম পাচ্ছি। এক হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা, প্রকৃতির নিয়ম। আরেকটা পাচ্ছি কি? কার্যকারণ। কি পেলাম? দুটি নিয়ম পেলাম। এক নম্বর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রকৃতির নিয়ম, আরেকটি হচ্ছে কার্যকারণ নিয়ম। আমরা সকলেই তাহলে জানি, কি জানলাম? যে প্রকৃতির নিয়ম আর কার্যকারণ নিয়ম এগুলি হচ্ছে কি? মৌলিক নিয়ম। অর্থাৎ মৌলিক নিয়মের সুস্পষ্ট করে সংজ্ঞা দেওয়া যায় না, কিন্তু কি করা যায়? এগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, বর্ণনা করা যায়, বিভিন্নভাবে আলোচনা করা যায়। আচ্ছা, তাহলে প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম হচ্ছে আমাদের একটি মৌলিক নিয়ম। আমরা বলতে পারি কি? প্রকৃতি নিয়মের দাস, প্রকৃতির নিয়মানুবর্তিতা, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ একই নিয়মে চলে। এগুলি কথা আমরা বিভিন্নভাবে বলতে পারি। যে কোনো একটি ঘটনা অতীতে যেমনটি হয়েছিল
বর্তমানে তেমনটি হবে, আর ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। এই যে নিয়মের যে একটি ধারা রয়েছে, যেটির কোনো কি হয় না, পরিবর্তন হয় না, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির উপরে আমাদের কারো কি হাত থাকে? হাত থাকে না। এই প্রকৃতি কি কিরকম? প্রকৃতি হচ্ছে আমাদের বৈচিত্র্যময়, কিন্তু বৈচিত্র্যময় হলেও এই প্রকৃতির মধ্যে আমরা কি দেখতে পাই? ইউনিটি দেখতে পাই, ঐক্য দেখতে পাই। আমরা এই প্রকৃতির নিয়মের একটা এক্সাম্পলে যাই। যেরকম কি হলো, আগুন। আমরা সবাই জানি আগুনের ধর্ম হচ্ছে কি? দহন করা, পুড়ে ফেলা। অতীতেও আগুন পুড়িয়েছিল, কোনো কিছুকে সামনে পেলে কি করবে? সে পুড়িয়ে ফেলবে। বর্তমানেও আমরা তাই দেখি, আর ভবিষ্যতে এ নিয়মের কি হবে না, ব্যতিক্রম হবে না। অর্থাৎ ভবিষ্যতে যে আগুন পুড়িয়ে ফেলবে না কোনো কিছুকে, এমনটা আমরা বলতেই পারি না। তাহলে প্রকৃতির নিয়ম হচ্ছে কি? একটি মৌলিক নিয়ম। এটি হচ্ছে কি? আকারগত ভিত্তি। এর উপর নির্ভর করে আমরা কি করি? আরোহ অনুমানের সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। তারপরে আমরা কি পাচ্ছি? কার্য কারণ। এখানে কি দেখতে পাচ্ছি? কার্য একটি, কারণ আরেকটি। এই কার্য কারণ আলাদা হলেও কি একটি অনিবার্য সম্পর্কে আবদ্ধ। কার্য ছাড়া কারণকে ভাবতে পারি না, আবার কারণ ছাড়া কার্যকেও আমরা ভাবতে পারি না। আমরা কার্যকরণের মূল কথা হচ্ছে বিনা কারণে কোনো কিছু ঘটে না। বিনা কারণে কোনো কিছু ঘটে না। তার মানে আমরা কি বলতে পারি? প্রতিটি ঘটনারই কোনো একটি বিশেষ কি রয়েছে? কারণ রয়েছে। প্রতিটি ঘটনারই কোনো একটি বিশেষ কারণ রয়েছে। তাহলে বিনা কারণে কোনো কার্য ঘটবে না। এই কার্য আর কারণ হচ্ছে কি? একটি অনিবার্য সম্পর্কে আবদ্ধ। আচ্ছা, এরপরে আমরা আসি বস্তুগত ভিত্তি নিয়ে। বস্তুগত ভিত্তি কেমন ছিল? বস্তুগত ভিত্তিকে আমরা কি বলতে পারি? ম্যাটেরিয়াল। অর্থাৎ যে আমরা আরো অনুমানের সিদ্ধান্ত স্থাপন করতে গেলে আমাদের কি করতে হয়? বিশেষ বিশেষ কয়েকটি কি করতে হয়? আশ্রয় বাক্যকে সংগ্রহ করতে হয়, তাই না? আমরা এই আশ্রয় বাক্যগুলিকে কোথায় পাচ্ছি? এই বস্তু জগতে পাচ্ছি। এই বস্তু জগৎ থেকে আশ্রয় বাক্যগুলিকে আমাদের কি করতে হচ্ছে? সংগ্রহ করতে হচ্ছে, অর্থাৎ কালেক্ট করতে হচ্ছে, তাই না? তাহলে এই বস্তুগত জগতের সাথে সিদ্ধান্তের যে সামঞ্জস্যতা বা যা মিল যা আমরা পরিলক্ষিত হয়, সেটিকে আমরা বলছি বস্তুগত ভিত্তি। অর্থাৎ কি করতে হবে? আকারগত ভিত্তিতে নিয়মগুলিকে ঠিকঠাক মতো পালন করতে হবে। আর 2 নম্বরে আমরা দেখব যে আশ্রয় বাক্যগুলিকে যে আমরা বস্তু জগৎ থেকে সংগ্রহ করেছি, এগুলির সাথে আমাদের যে সিদ্ধান্ত, এর একটি মিল। আবার সিদ্ধান্তের সাথে বস্তু জগতের কোথাও অসামঞ্জস্যতা রয়েছে কিনা, অর্থাৎ বস্তু জগতের সাথে আমাদের সিদ্ধান্তটির মিল আছে কিনা, এটি আমাদেরকে কি দেখায়? বস্তুগত ভিত্তির কাজ হচ্ছে সিদ্ধান্তের সাথে বাস্তব জগতের সামঞ্জস্যতা দেখানো। বস্তুগত ভিত্তিকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে নিরীক্ষণ, 2 নম্বরে হচ্ছে পরীক্ষণ। আচ্ছা, তাহলে নিরীক্ষণ কি? এক প্রকার বস্তুগত ভিত্তি। আমরা নিরীক্ষণের সংজ্ঞা কি বলতে পারি? যে নিরীক্ষণ হচ্ছে এক প্রকার সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ। কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে যখন আমরা কি করি? প্রকৃতিতে ঘটে যাওয়া প্রাকৃতিক কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করে থাকি, তখন তাকে আমরা কি বলছি? নিরীক্ষণ। নিরীক্ষণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? অবজারভেশন। অবজারভেশন। আমরা এটিকে সহজ কথায় বলতে পারি কিপিং সামথিং বিফোর দি মাইন্ড। কিপিং সামথিং বিফোর দি মাইন্ড, অর্থাৎ মনের সামনে কোনো কিছুকে রাখা। আমরা চলতে ফিরতে আমাদের প্রাকৃতিক পরিবেশে কত ঘটনা ঘটতে দেখি, তাই না? এসব ঘটনাকে কি করি না? আমরা সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করি না। আমরা কিছু কিছু ঘটনাকে আমরা কি করে থাকি? খুব মনোযোগের সাথে প্রত্যক্ষণ করে থাকি।
অর্থাৎ মনোযোগের সাথে দেখে থাকি যে ঘটনাটি কেন ঘটলো, না ঘটলে বা কি হতো, কোথা থেকে আসলো, এর উৎসগুলো কি কি, বিভিন্ন বিভিন্ন যে আমাদের কৌতূহল জনিত যে প্রশ্নগুলি আমরা সেগুলি করে থাকি। যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, যে রাস্তায় যদি আমরা একটি ডেড বডি দেখি তাহলে সাধারণ মানুষের যে প্রত্যক্ষ সেটি কিন্তু শুধু চোখেই দেখা। কিন্তু এই জায়গায় যদি আমরা দেখি যে একজন সাংবাদিক বা একজন পুলিশ বা রিপোর্টার যিনি ছুটে আসলেন, এসে কি করলো, এই ডেড বডিটাকে নিয়ে সে এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু করলো, যে কেন ঘটলো, কোথা থেকে আসলো, কিভাবে হলো, ইত্যাদি ইত্যাদি করে তিনি কি করলো, একটি রিপোর্ট তৈরি করলো, বস্তুনিষ্ঠ একটি কি করলো, রিপোর্ট তৈরি করলো। তার এই যে দেখা, এই প্রাকৃতিক পরিবেশে ঘটে যাওয়া প্রকৃতির এই ঘটনাকে তিনি যে দৃষ্টিতে দেখলেন, এই সাংবাদিকের বা পুলিশের বা রিপোর্টারের দৃষ্টিতে ঘটনাটিকে দেখা হচ্ছে নিরীক্ষণ করা। কিন্তু আমাদের সাধারণ মানুষের দেখাকে আমরা কখনোই নিরীক্ষণ বলতে পারি না, কারণ নিরীক্ষণকারীর তিনটি বৈশিষ্ট্য থাকে। কি থাকে? তিনটি বৈশিষ্ট্য থাকে। মূলত তাকে কি হতে হবে, দৈহিক শর্ত যাকে আমরা বলতে পারি, যে তাকে ফিজিক্যালি ফিট হতে হবে। 2 নম্বর হচ্ছে কি, তাকে মেন্টালি ফিট হতে হবে। সে কি যদি পাগল হয়ে থাকে, তাহলে কি তিনি একটি ঘটনাকে মনোযোগের সাথে প্রত্যক্ষণ করতে পারবে? কখনোই পারবে না। তাহলে একদিকে তাকে দৈহিকভাবে ঠিক থাকতে হবে, 2 নম্বরে তাকে মানসিক দিক থেকে ঠিক থাকতে হবে, আর 3 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে ঘটনাটি প্রত্যক্ষণ করার সময় বা রিপোর্ট দেওয়ার সময় আমরা পক্ষপাতিত্ব করতে পারবো না, অর্থাৎ তাকে মোরাল নৈতিকতার বিষয়টি থাকতে হবে, পক্ষপাতিত্ব করা যাবে না, বস্তুনিষ্ঠ কি করতে হবে, সংবাদ তাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিরীক্ষণ যখন আমরা করে থাকি বা যে ব্যক্তি নিরীক্ষণ করে থাকে তাকে নিরীক্ষক বলা হয়। নিরীক্ষককে সর্বদা এই যে বৈশিষ্ট্য 3টি বললাম, এই 3টি শর্ত বা 3টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। তাহলে আমরা কি বলতে পারি, যে নিরীক্ষণ হচ্ছে এক প্রকার সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ। তারপর আমরা কি বলবো, বস্তুগত ভিত্তি আরেকটি রয়েছে, সেটি হচ্ছে কি পরীক্ষণ। পরীক্ষণও এক প্রকার কি প্রত্যক্ষণ করা, এক্সপেরিমেন্ট করা। তাহলে পরীক্ষণ হচ্ছে আমাদের কি এক ধরনের বস্তুগত ভিত্তি। আমরা এর সাহায্যেও আশ্রয় বাক্যগুলিকে বস্তু জগৎ থেকে সংগ্রহ করি এবং কি সিদ্ধান্ত স্থাপনের চেষ্টা করি, এবং সেই সিদ্ধান্তটি বস্তু জগতের সাথে কতটুকু মিল রয়েছে সেটি আমরা লক্ষ্য করে থাকি। তাহলে আমরা পরীক্ষণের সংজ্ঞায় কি বলতে পারি, যে কোনো একটি আমাদের কি থাকবে, বিশেষ উদ্দেশ্য থাকবে। কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম পরিবেশে কোনো ঘটনাকে, কৃত্রিম পরিবেশ আমি বলছি, কৃত্রিম পরিবেশকে নিজের আয়ত্তে নিয়ে এসে সে কৃত্রিম পরিবেশে যখন আমরা একটা ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করব, তখন তাকে আমরা কি বলবো, পরীক্ষণ বলবো। তাহলে আমরা কি বললাম, যে পরীক্ষণে কি থাকবে, এখানেও একটি বিশেষ উদ্দেশ্য থাকবে, কিন্তু এখানে কি থাকবে, কৃত্রিম পরিবেশ থাকবে। এই কৃত্রিম পরিবেশকে আমি কি করব, আমার সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে আসব, নিয়ে এসে একটি ঘটনাকে আমি এখানে কি করব, পরীক্ষা করব। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের যদি পরিমাণটি ঠিক করে সঠিক অনুপাত নিয়ে আমরা গবেষণা করি ল্যাবরেটরিতে, তাহলে আমরা কি করতে পারি, পানি উৎপন্ন করতে পারি, তাই না? তাহলে আমরা এই যে পানি উৎপন্ন করলাম, এটি কোথায় করলাম, আমার বৈজ্ঞানিক ল্যাবে, গবেষণাগারে, তাই না, ল্যাবরেটরিতে। এই পানি পাওয়ার জন্য আমাকে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করতে হলো না। এই পানিকে আমরা কিভাবে পেলাম, কৃত্রিম পরিবেশে। তাহলে আমার এখানে উদ্দেশ্য কি, পানি উৎপন্ন করা। আমি কোথায় করলাম, আমি বৈজ্ঞানিক গবেষণাগারে করলাম। করার ফলে কি হলো, আমার এখানে আমি আমার সুবিধা মতো যখন তখন আমি পানিটাকে উৎপন্ন করতে পারছি, অর্থাৎ কৃত্রিম পরিবেশ। কৃত্রিম পরিবেশ মানে কোনটিকে বোঝায়, যে পরিবেশ কি আমরা নিজেরাই তৈরি করে থাকি, যে পরিবেশকে আমরা কি করে থাকি, নিজেরাই তৈরি করে থাকি। তাহলে আমরা
একটুখানি দেখি নিরীক্ষণের সাথে পরীক্ষণের বেসিক পার্থক্যটি কোথায়। নিরীক্ষণ পরীক্ষণ দুইটিই হচ্ছে কি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ, তা সত্ত্বেও এই দুটির ভিতরে গভীর যে পার্থক্যটি সেটি হচ্ছে কি যে পরীক্ষণে আমরা কি পাই, প্রাকৃতিক পরিবেশ পাই, আর অপরদিকে নিরীক্ষণে আমরা কি পাই, প্রাকৃতিক পরিবেশ পাই, অপরদিকে পরীক্ষণে কি পাচ্ছি আমরা, কৃত্রিম পরিবেশ পাচ্ছি। আরেকটি পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে নিরীক্ষণে দেখো নিরীক্ষণে পরিধিটা কিন্তু অনেক বড়, যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, এখানে অহরহ ঘটনা ঘটে থাকে, অহরহ নিরীক্ষক বিভিন্ন ঘটনা নিরীক্ষণ করে থাকে। সেখানে কিন্তু পরীক্ষণ কি, সেই তুলনায় পরীক্ষণের পরিধি অনেক কম। গবেষণাগারে খুব সতর্কতার সাথে কি করতে হয়, কোনো কোনো ঘটনাকে, কোনো একটি দুটি তিনটি চারটি বা একাধিক ঘটনাকে আমরা কি করে থাকি, পরীক্ষণ করে থাকি। আবার আমরা যদি দেখি যে নিরীক্ষণ কি সহজ সরল একটি প্রক্রিয়া, এখানে কোনো খরচ হয় না, সেই তুলনায় কোনো খরচ হয় না, সময়ও একটু কম ব্যয় হয়। আমরা কি করতে পারি নিরীক্ষণে, যে কেউ সেই তিনটি শর্ত পালন করলে আমরা নিরীক্ষক হতে পারি, একটি ঘটনাকে নিরীক্ষণ করতে পারি। অপরদিকে কি করি আমরা পরীক্ষণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, কারণ কেননা এখানে কি কি দরকার হয়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি দরকার হয়, এখানে সময়ও বেশি লাগে, কারণ একটি মানে ঠিকঠাক মতো যদি উৎপন্ন না হয় একটা জিনিস, তাহলে আমরা কি করতে পারি, বারবার হচ্ছে পরীক্ষা করতে থাকি। বারবার পরীক্ষা করার ফলে আমরা কি করি, একটি সঠিক যে রেজাল্ট সেটাতে উপনীত হই। তাহলে এখানে আরেকটি পার্থক্য হচ্ছে কি যে নিরীক্ষণে কোনো সেই অর্থে কোনো সতর্কতা অবলম্বন করতে হয় না, এখানে কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই। অপরদিকে পরীক্ষণে কিন্তু পরীক্ষণে পরীক্ষককে খুব সতর্ক থাকতে হয়, কেননা ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার থাকে, দ্রব্য থাকে, বিস্ফোরক পদার্থ থাকে, আমরা এখানে যে কোনো মুহূর্তে কী করতে পারি, দুর্ঘটনার শিকার হতে পারি। তাহলে এখানে কি করতে হয়, সতর্ক থাকতে হয় বেশি, সেই অর্থে নিরীক্ষণে সেই রকমভাবে সতর্ক থাকতে হয় না। তাহলে আমরা নিরীক্ষণ আর পরীক্ষণের মধ্যে একটুখানি তুলনামূলক আলোচনা করে ফেললাম আমরা। তাহলে যেই জিনিসটি আজকে আলোচনা করলাম যে আরোহ অনুমান কি, আরোহ অনুমানের ভিত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখানে একটুখানি জিনিস বাদ পড়ে গেছে, যে নিরীক্ষণ যে করছি আমি সব সময় আমার দেখা যে সঠিক হবে এমন কিন্তু নয়। নিরীক্ষণে কি হয়, দুই ধরনের ভুলের সম্মুখীন হতে হয়। কয় ধরনের, দুই ধরনের। এক নম্বর হচ্ছে অনিরীক্ষণ, আর দুই নম্বরে হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। অর্থাৎ আমাদের দেখা সব সময় সঠিক নাও হতে পারে, তাই না? যুক্তিবিদ্যার ভাষায় এই ভুলটিকে কি বলা হয়, ফ্লাসি বলা হয়, অনুপপত্তি বলা হয়। তাহলে নিরীক্ষণে কয় ধরনের ভুল হতে পারে, কয় ধরনের, দুই ধরনের। একটি হচ্ছে অনিরীক্ষণ জনিত, আর দুই নম্বর হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। অনিরীক্ষণ জনিত কোনটি, যে আমরা কি করছি, আমাদের নিরীক্ষণের বেলায় কিছু দৃষ্টান্তকে মিসিং করছি, হ্যাঁ, কিছু দৃষ্টান্তকে বাদ দিয়ে কিছু দৃষ্টান্ত নিয়ে, অর্থাৎ অল্প সংখ্যক দৃষ্টান্ত নিয়ে আমি সিদ্ধান্ত স্থাপন করছি। যেমন কি হতে পারে, শেষ রাতের স্বপ্ন সত্যি হয়, বা ভোর রাতের স্বপ্ন সত্যি হয়। তাহলে আমার এমনও অনেক রাত ভোর রাতের স্বপ্ন কিন্তু সত্য হয়নি, আমি সেইগুলিকে কিন্তু ধরছি না। আমার যে ভোর রাতের স্বপ্নগুলি সত্য হয়েছে, আমি শুধুমাত্র সেইটির উপর নির্ভর করে সিদ্ধান্ত দিচ্ছি এবং বলছি কি যে ভোর রাতের স্বপ্ন সত্য হয়। অর্থাৎ এখানে কি হচ্ছে, কিছু দৃষ্টান্ত আমার বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ অল্প সংখ্যক দৃষ্টান্ত নিয়ে সিদ্ধান্ত স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। দুই নম্বরে আমি কি বলছি, ভ্রান্ত নিরীক্ষণ। ভ্রান্ত নিরীক্ষণে কি, যে কোনো একটি জিনিসকে আমরা যখন ভুল করে দেখি, আমাদের দেখাটা যখন কি হয়, ভুল হয়, জিনিসটি আছে একটি জিনিস, আমি দেখছি অন্য একটি জিনিস, এই দেখাটাকে আমরা কি বলছি, ভ্রান্ত নিরীক্ষণ বলছি। যেমন অন্ধকারাতে আমি কি করি, দড়িকে সর্প বলে ভুল করি,
অর্থাৎ অন্ধকার রাতে আমি দড়ি বা লাঠি একা বাঁকা হয়ে পড়ে আছে, আমরা এটাকে সাপ বলে লাফায় উঠি, তাই না? তাহলে আমার এই দেখাটা কি ভুল? জিনিস আছে একটি, আমি দেখতেছি আরেকটি। তাহলে এই যে দেখা, ভুল করে দেখাকে কি বলা হচ্ছে? ভ্রান্ত নিরীক্ষণ। ঠিক আছে, আজকে তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো করে ক্লাসটি বাসায় দেখবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।